আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। বরাবর ন্যায় বাংলা দ্বিতীয় পত্রের 4 নং লেকচারের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে তোমরা আরেক নামে জানো পদ প্রকরণ, বা ইংরেজিতে যেটাকে বলো পার্টস অফ স্পিচ। দেখো এখানে কি কি আছে: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। আমরা মূল বইকে প্রাধান্য দিয়েই আমরা এটা পড়বো এবং এরপর শেষাংশে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এখান থেকে তোমাদের মূল বইয়ে যেগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো সেট হবে হুবহু উদাহরণ থেকে। শুরুতে আমরা যে অংশটুকু দেখব, দেখো এই যে আমরা যে বাংলা নামটা যেগুলো পড়লাম, এর ইংরেজি নামগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো বা ইংরেজির সাথে বাংলাটা মানে ম্যাচ করে পড়তে পারো, তাহলে তোমার মাথায় সেট হয়ে যাবে। শুরুতেই দেখো, এটি হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষ্য হবে। কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। সেটা হতে পারে কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো গ্রন্থের নাম, এগুলো হতে পারে। সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। বিশেষণ, দেখো এই বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ যে প্রকাশ করে সে হচ্ছে বিশেষণ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। আর যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়াটা কিভাবে হচ্ছে, কেমনভাবে হচ্ছে, কখন, কোথায় হচ্ছে, অর্থাৎ সেটি হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। এরপরে প্রিপজিশন, এটাকে পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ বলা হয়। কনজাংশন মানে যুক্ত করার কাজ করে, যোজক। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগ শব্দ। কি হবে? আবেগ। এইভাবেই তোমরা খাতায় নোট করবে। এরপরে তো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আগে আমরা মূল বইয়ের বিস্তারিত অংশ পড়ে আসি। দেখো এই হচ্ছে তোমাদের পরিচ্ছেদ 18। প্রথমে বিশেষ্য নিয়ে আলোচনা করব। আমি এখানে যেগুলো গুরুত্ব সহকারে দাগিয়ে দেবো সেগুলোই পড়বা। বোর্ড পরীক্ষা এখান থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবা। দেখো, যেসব দিয়ে কোনো ব্যক্তি, প্রাণী, কোনো বস্তু, ধারণা, গুণের নাম বোঝায় সেগুলো হচ্ছে বিশেষ্য, অর্থাৎ যাকে বলা হয় নাউন বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, বিশেষ্য সাধারণত কত প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 6। এরপর আসতে পারে যে নিচের কোনটি ব্যক্তিবাচক বিশেষ্য? সেক্ষেত্রে হাবিব কোনো কারণ নাম হবে। স্থানবাচক, যেমন গুরুত্বপূর্ণ আছে হিমালয়, তারপরে পদ্মা, কোন ধরনের বিশেষ্য? তাহলে কি হবে? স্থান নাম। এরপর হচ্ছে বৈশাখ, গতবার এসেছে বৈশাখ। তারপর হচ্ছে রমজান, এগুলো কোন ধরনের বিশেষ্য? কাল নাম, মানে কাল মানে হচ্ছে সময়। সৃষ্টি নাম, দেখো গীতাঞ্জলি আছে, তারপরে সঞ্চিতা, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আর জাতিবাচক বিশেষ্য কোনগুলো? জাতি বিশেষ্য হচ্ছে যেটা দ্বারা তোমার সাধারণ বিশেষ্য নামেও এগুলো পরিচিত, এবং এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নাম বা না বুঝিয়ে প্রাণী ও প্রাণীর সাধারণ নামকে বোঝায়, এটা মনে রাখবা। প্রাণী ও প্রাণীর সাধারণ নাম বোঝায়। প্রশ্ন আসতে পারে মানুষ। তারপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নদী, সাগর, পর্বত, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য, মানে সাধারণ কমন নাম বোঝায়, সেটা হচ্ছে জাতিবাচক। বস্তুবাচক কোনগুলো? কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে, যেমন বিগত বছরে এসেছে ইট, তারপর হচ্ছে লবণ, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। সমষ্টি, এখানে আমি 3 স্টার দিয়ে রাখছি। সমষ্টিবাচক, যার ইংরেজি নাম হচ্ছে কালেকটিভ নাউন। ইংরেজি নাম হচ্ছে কালেকটিভ নাউন হবে। দেখো এ ধরনের বিশেষ্য দিয়ে প্রাণী বা ব্যক্তির সমষ্টিকে বোঝায়, যেমন জনতা, পরিবার, ঝাঁক, বহর, মিছিল। তারপরে দেখো আরো কয়েকটা আছে, সভা, তারপর হতে পারে সমিতি, সভা, সমিতি, তারপর হচ্ছে পঞ্চায়েত, সভা, সমিতি, পঞ্চায়েত, ঝাঁক, বহর, দল। এখানে দলও লাগবে। এগুলো হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? যেগুলো 100% 3 স্টার 7 স্টার দিয়ে রাখবো, ওইগুলো কয়েকবার 3 থেকে 4 বার করে পড়বা, মানে ওইগুলো আসবেই আসবে। গুণ বিশেষ্য কোনগুলো? দেখো সাধারণত গুণগত অবস্থা বা ধারণার নামকে গুণ বিশেষ্য বলা হয়, যেমন সরলতা, খুবই গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে গুরুত্ব, দীনতা, এইগুলো। আর ক্রিয়া বিশেষ্য যেগুলো কাজের ধরন বা ভাবকে বোঝায়, যেগুলো কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে, সেটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষ্য। যেমন পড়ার কাজকে, আমরা যে পড়াশোনা করি না, সে পড়ার কাজকে বলাই পঠন বলা হয়, পড়ার কাজ। খাওয়ার কাজ, আমরা যে খাই, তাহলে খাওয়ার কাজকে বলা হয় ভোজন। শোয়ার কাজ,
দেখো শোয়ার কাজকে বলা হয় শয়ন, বলা হয় শয়ন। তারপর আছে করা, আছে করানো, পাঠানো, নেয়া, এগুলো হচ্ছে তোমার ক্রিয়া বিশেষ্য। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি, নিচের কোনটি ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। সেক্ষেত্রে দেখো যেটা দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেটা হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন পঠন, খাওয়ার কাজকে ভোজন, দেখার কাজকে তোমার আরেকটা লিখে দিই আমি এখানে, আমরা যে চোখ দিয়ে দেখি এই দেখার কাজকে বলা হয় দর্শন, বলা হয় কি বলা হয়, দর্শন। এটা ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। আর শোয়ার কাজকে বলা হয় শয়ন, বলা হয়। এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য থেকে যেগুলো হাইলাইট করে দিয়েছি এইগুলোই পড়বা, আর যেগুলো 100% বা 3 স্টার দিয়েছি সেগুলো 3 থেকে 4 বার করে পড়বা। এবার দেখো অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। শুরুতেই যেসব শব্দ দিয়ে কোনো কিছু নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য হবে। কি হবে? ক্রিয়া বিশেষ্য। পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? দেখো স্থান নাম। একটু আগে আমরা পড়লাম এই যে পদ্মা, সেটি হচ্ছে কি, দেখো এই যে পদ্মা সেটা হচ্ছে স্থান নাম। কি হবে? স্থান নাম। হিমালয়ও স্থান নাম। জাতি বিশেষ্যের উদাহরণ কোনটি? দেখো নদী। জাতি বিশেষ্য উদাহরণ কোনটি? সেটি হচ্ছে নদী হবে। এই যে তোমার কি কি আছে? মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত। তাহলে নদী এটা কি হবে? জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য হবে। পরেরটা দেখো নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ, অর্থাৎ কালেকটিভ নাউন? সেটা পরিবার, মিছিল। পরিবার আর কি হবে? মিছিল হবে। গুণ বিশেষ্য নিচের কোনটি? গুণ। গুণ বোঝায় সেটা সততা, সততা এটা গুণবাচক বিশেষ্য। নিচের কোনটি কাল নাম? কাল হচ্ছে দেখো এটা কি হবে? বৈশাখ হবে। কি হবে? বৈশাখ। কাল নাম এটা কি হবে? বৈশাখ হবে, বৈশাখ। তাহলে এইগুলো তোমরা এইভাবে পড়বা, মূল বইয়ে দাগিয়ে রাখবে। পরের পরিচ্ছেদটা হচ্ছে সর্বনাম। অর্থাৎ এইখান থেকে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা তোমার মূল বই থেকে উদাহরণ হুবহু উঠিয়ে দিবে। আর এর বাইরে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি শেষাংশে আলোচনা করব, শেষ পর্যন্ত দেখবা। বিশেষের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তাকে কি বলা হয়? সর্বনাম বলে। এবার এই সর্বনাম কয় প্রকার সেটা জানতে হবে। শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসবে, মনে রাখবা। এটা হচ্ছে 9 প্রকার বা 9টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে এবং এই সর্বনাম 3 প্রকার। প্রশ্ন আসতে পারে, দেখো তোমরা কনফিউজড হয়ে যাবে কোন জায়গায় যদি বলে সর্বনামকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 9টি শ্রেণীতে। এরপর একটু ডিপলি যদি আসে তাহলে বলবে এই ব্যক্তিবাচক সর্বনাম কয় প্রকার? সেক্ষেত্রে দেখো 3 ধরনের। একটা হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম, শ্রোতা মানে আমি কথা বলছি আর তোমরা শুনছো, তোমরা হচ্ছে শ্রোতা পক্ষ। আরেকটা হচ্ছে অন্য পক্ষ। প্রশ্ন আসতে পারে বক্তা পক্ষের কে? আমি, আমরা, আমাকে, আমাদের। আর শ্রোতাকে যে তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তারপরে তোকে, আপনাকে, এগুলো মানে যারা শোনে শ্রোতা পক্ষ। আরেকটা আছে অন্য পক্ষ। অর্থাৎ আমি আর তুমি বাদে, আমি তুমি বাদে থার্ড পারসন রবে। এটা কিন্তু আমি ক্লাস তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে আমার ম্যাম আমাকে বলছিল, মানে এভাবে মনে রাখতে আর কি, যে আমি তুমি বাদে থার্ড পারসন রবে। অর্থাৎ দেখো আমি আর তুমি বাদে যারা থাকবে সেটা হচ্ছে থার্ড পক্ষ, মানে অন্য পক্ষ। সে, তারা, তিনি, তারা, এই, এরা, ওর, ওদের। এবং এখানে দেখো একটা তারা বানানের চন্দ্রবিন্দু আছে, একটা নাই, যেটা সম্মানসূচক ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমরা এই চন্দ্রবিন্দু ব্যবহার করে লিখব। আত্মবাচক সর্বনাম নিচের কোনটি? প্রশ্ন আসতে পারে আত্মবাচক সর্বনাম নিচের কোনটি? তাহলে খেয়াল করো, কর্তা নিজেই কোনো কাজ করছে এমন ভাব যদি বোঝায় তখন সেটা হবে কি? আত্মবাচক। যেমন প্রশ্ন আসতে পারে যে নিজে, নিজে, তারপরে স্বয়ং, আপনা, আপনি, এইগুলো হচ্ছে কি হবে? আত্মবাচক সর্বনাম। নির্দেশকটা বেশি গুরুত্বপূর্ণ। নির্দেশকটা দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে। নৈকট্য মানে দূরে, আর তোমার হচ্ছে নিকটে, এগুলো নির্দেশ করে, তখন সেটা কি হবে? নির্দেশক সর্বনাম। যেমন এ, এই, এরা, ওই, ওরা, উনি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আছে, তারপর হচ্ছে দেখো ওই, ওরা, এগুলো। অনির্দিষ্ট সর্বনাম কি? যেগুলো দ্বারা নির্দিষ্ট করে বোঝায় না। আমি যদি তোমাকে বলি এই চলো কোথাও ঘুরে আসি, তাহলে কোথায় ঘুরতে যাব এটা কিন্তু নির্দিষ্ট করে বলছি না, বলছি চলো কোথাও ঘুরে আসি, তাহলে এটা দেখো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। প্রশ্ন আসতে পারে কেউ,
এমন প্রশ্ন আসতে পারে, কেউ কেউ এই ঘটনাটা জেনে থাকবে। চলো না কোথাও ঘুরে আসি। এই যে কেউ, কোথাও, তারপরে কিছু, এগুলো হচ্ছে সব কি হবে? অনির্দিষ্ট সর্বনাম হবে। প্রশ্ন আসতে পারে অনির্দিষ্ট সর্বনাম নিচের কোনটি? প্রশ্নবাচক দেখো, যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়, এখানে দুইটা বিষয় তোমাদেরকে জানতে হবে। সেটা একটা হচ্ছে একটা কয় রস্যিকারে কি, যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিত দিতে পারি, অর্থাৎ ইয়েস নো করছেন, সেক্ষেত্রে আমরা কয় রস্যিকারে কি ব্যবহার করব। আর যেসব প্রশ্নের উত্তর ডাব্লিউএইচ করছেন, বিস্তারিতভাবে বলতে হয় ডাব্লিউএইচ করছেন, ডাব্লিউএইচ লিখে এখানে, সেটা হচ্ছে কয় দীর্ঘিকারে কি হবে। তাহলে যেসব প্রশ্নের উত্তর আমি যদি তোমাকে বলি যে তুমি কি ভাত খেয়েছো, তুমি ইশারা ইঙ্গিতে উত্তর দিতে পারবা, এটা হচ্ছে কয় রসিকারে কি হবে। আর যদি তোমাকে আমি যদি বলি তোমার নাম কি, তুমি তো আবার ইশারা ইঙ্গিতে দিতে পারবা না, তাহলে এটা হচ্ছে বিস্তারিতভাবে বলতে হবে, সেটা কয় দীর্ঘিকারে কি হবে। আশা করি এই দুইটা বুঝেছো, রসিকার এবং দীর্ঘিকারে যেটা। সাপেক্ষ সর্বনামটা এখানে আমি 100% দিয়ে রাখছি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। সাপেক্ষ সর্বনাম হচ্ছে একটা আর একটার উপর নির্ভরশীলতার সম্পর্ক বোঝায়। পারস্পরিক সর্বনামও বলা হয় আর কি। যেমন না, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এটা একটা আর একটার উপর নির্ভরশীলতার সম্পর্ক বোঝাবে এবং জোড়া জোড়া থাকবে। যেমন এই পাশে যারা থাকে ওই পাশে তারা, যে সে। তারপরে দেখো যেমন তেমন, প্রশ্নটা আসতে পারে যেমন কর্ম তেমন ফল, এটা কোন ধরনের সর্বনাম? তাহলে কি হবে? এটি সাপেক্ষ সর্বনাম। এরপরে আছে পারস্পরিক সর্বনাম, অর্থাৎ দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা নিজেরা, তারপরে এইগুলো, পরস্পরটা বেশি গুরুত্বপূর্ণ। সকলবাচক সর্বনাম নিচের কোনটি? এখানে আমি 100% দিয়ে রাখবো, অর্থাৎ এইখানে সর্বনামের মধ্যে তোমার সাপেক্ষ আর সকলবাচক বেশি গুরুত্বপূর্ণ, আর একটা অনির্দিষ্ট। এই তিনটা কয়েকবার করে পড়বা। যেমন ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে তোমার হচ্ছে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়। এবং এখানে আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে, মনে রাখবা এই সকলবাচক সর্বনামে ম্যাক্সিমাম সবগুলোই দন্তস্ব দিয়ে শুরু। সবাই, সকল, সকলকে, সবার, তারপরে দেখো সমস্ত, সব। তাহলে দেখো সবগুলো কি দিয়ে শুরু বলো তো? দন্তস্ব দিয়ে। আর এখানে কি আছে? সকল বাচকে দন্তস্ব আছে। এইভাবে মনে রাখবে তুমি। অন্যবাচক সর্বনাম কোনগুলো? তোমার নিজ, মানে নিজেকে বাদে অন্য কাউকে বোঝাবে। যেমন অন্য, অপর, পর, অমুক, এইগুলো হচ্ছে তোমার কি? অন্যবাচক সর্বনাম। কি হবে? অন্যবাচক সর্বনাম। নিজে বাদে অন্যকে বোঝাবে, নিজ বাদে অন্যকে বোঝাবে। এবার অনুশীলনীর প্রশ্নগুলো দেখো। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সর্বনাম হবে। সর্বনামকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 9টি শ্রেণীতে। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ব্যক্তি। তাহলে দেখো এই যে ব্যক্তিবাচক সর্বনাম আবার কয় প্রকার আছে বলো তো? 3 প্রকার আছে। কয় প্রকার? 3 প্রকার আছে। একটা হচ্ছে তোমার বক্তা পক্ষ, একটা শ্রোতা পক্ষ, একটা অন্য পক্ষ। সেক্ষেত্রে এখানে দেখো এই যে আমি, কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে সেটা কি হবে? সেটা হচ্ছে দেখো এই যে নিজেই যদি কাজটি করে, নিজেই কাজ করলে সেটা কি হবে তোমার? এখানে আছে দেখো ব্যক্তিবাচক আছে, তারপর হচ্ছে আত্মবাচক। অর্থাৎ সঠিক উত্তর এখানে নিজেকেই যদি বোঝায়, নিজেই করে, সেক্ষেত্রে আত্মবাচক। সাপেক্ষ সর্বনাম কোনটি? যে সে। নিজ ভিন্ন, মানে আমি নিজে বাদে অন্য কাউকে বোঝালে সেটা কি হবে? অন্যবাচক হবে। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? সেটা নির্দেশক সর্বনাম হবে। কি হবে? নির্দেশক সর্বনাম। এর পরবর্তী অংশটুকু দেখো, পরিচ্ছেদ 20, এটা বেশি গুরুত্বপূর্ণ। এর ইংরেজি নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে শব্দ দিয়ে বিশেষ্য সর্বনামের কি কি বোঝাবে। এখানে মনে রাখবা এই যে দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সেগুলো হবে তোমার গুণবাচক বিশেষণ হবে। অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। এবং এটা কিভাবে প্রশ্ন আসবে দেখো, সুন্দর ফুল। তাহলে দেখো শুধু কেমন দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে আমরা কি পাবো বলো তো? এই বিশেষণ পাবো। আমরা যদি প্রশ্ন করি যে কেমন ফুল, উত্তর পাচ্ছি সুন্দর ফুল, বাজে কথা, কেমন কথা, বাজে কথা। কত টাকা, তারপরে হাজার সমস্যা, তাজা মাছ। আমরা যদি বলি মাছটা কেমন, তাজা আছে নাকি পচে গেছে, তাহলে দেখো কেমন দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও, তখন সেটা কি হবে? বিশেষণ। এই বিশেষণের শ্রেণী বিভাগ আছে, সবগুলো তো সমানভাবে গুরুত্বপূর্ণ না। 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। যেটা দ্বারা রং নির্দেশ করবে, যেটা দ্বারা রং নির্দেশ করবে, সেটা হচ্ছে তোমার
রূপ বা বর্ণবাচক বিশেষণ। যেমন প্রশ্ন আসতে পারে দেখো সবুজ মাঠ, সবুজ মাঠ, তারপর আসতে পারে কালো মেঘ, কালো মেঘ, তারপর আসতে পারে লাল ফিতা। দেখো সবুজ মাঠ, কালো মেঘ, লাল ফিতা বা লাল গোলাপ এগুলো কোন ধরনের বিশেষণ প্রশ্ন আসতে পারে, তাহলে সেটা কি হবে বলো তো? রূপ বা, রূপ বা বর্ণবাচক বিশেষণ। মনে রাখবে যেটা দ্বারা রং বোঝায় সেটা হচ্ছে রূপ বা বর্ণবাচক বিশেষণ। রূপ বা কি হবে? বর্ণবাচক বিশেষণ। অর্থাৎ যেটা দ্বারা রংকে নির্দেশ করবে সেটা হবে রূপ বা বর্ণবাচক বিশেষণ। আশা করি বুঝেছো। এখানে দেখো যেমন এখানে বলা হচ্ছে নীল আকাশ, প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের বিশেষণ, তাহলে কি হবে? অর্থাৎ যেটা দ্বারা রং বোঝায় সবুজ মাঠ, লাল ফিতা। গুণবাচক, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় সেটা গুণবাচক। যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি, চালাক ও ঠান্ডা হলো এখানে গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক দেখো, অর্থাৎ যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, আরও অনেক উদাহরণ আছে আমি লিখে দিচ্ছি দেখো। যেমন চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, তারপরে দেখো খোঁড়া পা, খোঁড়া পা, তারপর হতে পারে রোগা ছেলে, রোগা ছেলে, তারপর হতে পারে দেখো মুমূর্ষ, মুমূর্ষু রোগী। চলন্ত ট্রেন, খোঁড়া পা, রোগা ছেলে, মুমূর্ষু রোগী, এইগুলো হচ্ছে তোমার অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক, ওই উদাহরণগুলোর বাইরে যদি কোনো কিছু আসে তাহলে এর মধ্য থেকে আসবে, অবস্থাবাচক বিশেষণ হবে। রোগা ছেলে, খোঁড়া পা, চলন্ত ট্রেন, মুমূর্ষ রোগী, এগুলো হচ্ছে তোমার অবস্থাবাচক বিশেষণ। যেমন এখানে আছে দেখো চলন্ত ট্রেন, ট্রেনটা কোন অবস্থায় আছে? থেমে আছে নাকি চলন্ত? তাহলে অবস্থাকে বোঝাচ্ছে। তরল পদার্থ। ক্রমবাচক কোনটি? যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা নির্দেশ করে, যেমন 1 টাকা, তারপরে 8 দিন, এটা ক্রম সংখ্যা নির্দেশ করে। পূরণবাচকটা গুরুত্বপূর্ণ, যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন তৃতীয় প্রজন্ম, তারপরে দেখো এখানে 34তম অনুষ্ঠান, এখানে তৃতীয় ও 34 হচ্ছে কি বলতো তোমার পূরণবাচক বিশেষণ। তারপরে আছে দেখো পরিমাণবাচক, পরিমাণবাচক নিচের কোনটি? যেমন এখানে আছে আধা কেজি চাল, এটা অনেকবার এসেছে, আধা কেজি চাল, তারপরে অনেক লোক, এগুলো হচ্ছে তোমার পরিমাণবাচক বোঝায়, পরিমাণবাচক। যেগুলো পাশে স্টার চিহ্ন দিয়ে রাখছি সেগুলো গুরুত্ব সহকারে পড়বা, 3বার করে পড়বা। যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে বলা হয় উপাদানবাচক বিশেষণ। এখানে দেখো আরো কয়েকটা আছে, যেমন উপাদানবাচকটা বেলে মাটি, তারপর আসতে পারে পাথরে, পাথরে মূর্তি, তারপর আসতে পারে দেখো সোনার, সোনার পাত্র বা সোনার বাটি, পাত্র হতে পারে। তাহলে বেলে মাটি, পাথরে মূর্তি, সোনার বাটি বা সোনার পাত্র বা স্বর্ণময় পাত্র, এটাও থাকতে পারে, একই কথা। স্বর্ণময় পাত্র, এগুলো হচ্ছে তোমার উপাদানবাচক হবে। কি হবে? উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ হবে, উপাদানবাচক বিশেষণ হবে এগুলো। বেলেমাটি, পাথরের মূর্তি, সোনার বাটি বা পাত্র, স্বর্ণময় পাত্র, একই কথা, এগুলো উপাদান বাচক হবে। প্রশ্নবাচক কোনগুলো? যে বিশেষণ দিয়ে প্রশ্ন বাচকতা নির্দেশিত হয় তাকে বলা হয় প্রশ্নবাচক। যেমন কেমন গান, কতক্ষণ সময় লাগছে ক্লাস করতে, এই যে এগুলো তোমার হচ্ছে প্রশ্নবাচক। নির্দিষ্টতা কোনগুলো? যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় নির্দিষ্টতা বাচক। যেমন এই সেই ছেলে যে নিয়মিত ক্লাস করে, বা এই সেই মেয়ে যে নিয়মিত নোট করে না। এই যে নির্দিষ্ট করে বলছি, এই দিনে, সেই সময়, এগুলো কি হবে বলতো? নির্দিষ্টতাবাচক বিশেষণ। ভাববাচকটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি। যে বিশেষণ দিয়ে বাক্যের অন্তর্গত বানানটা দেখো রেফ আছে, উপযুক্ত বানানটাও, এগুলো যেন ভুল হয় না। বিশেষণকে বিশেষিত করে, মডিফাই করে,
সেই বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। এই উদাহরণটা বারবার আসে। এই যে খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে। আমি এখানে 100% দিয়ে রাখছি, পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে কমন পাবাই। পাওয়ার পর এটা বলিও আমাকে। প্রশ্ন আসতে পারে খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে। এই বাক্যে খুব এবং বেশ এটা কোন ধরনের বিশেষণ? ভাববাচক। কি হবে? ভাববাচক বিশেষণ হবে। এরপরে দেখো বিধেয় বিশেষণ। একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। দেখো তো, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ এবং যেসব বিশেষণকে বিশেষ তাদের সেসবকে কি বলে? সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল, এই পুকুরে পানি ঘোলা, তাহলে যে দুইটির পাগল আর একটা হচ্ছে পানি ঘোলা, এগুলো হচ্ছে বিধেয় বিশেষণ। এগুলো কি? বিধেয় বিশেষণ। হুবহু এখান থেকে উদাহরণগুলো তুলে দেয়। এবার দেখো, বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করে? সেটা বিশেষ্য সর্বনাম। বিশেষ্য আর কি বলতো? সর্বনাম। আমরা যদি এখানে রহিম লিখি, রহিম এটা হচ্ছে দেখো বিশেষ্য, আর রহিমের পরিবর্তে আমরা সর্বনাম হিসেবে কি লিখি? সে লিখি। রহিম ভালো ছেলে, তাহলে দেখো একটা দোষ গুণ বোঝাচ্ছে। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ কোনটি? তাহলে কোনো কিছুর নামকে বলা হয় বিশেষণ, তাহলে সবুজ হচ্ছে এখানে কি বলে? বিশেষণ হবে। বর্ণবাচক বিশেষের উদাহরণ কোনটি? বর্ণ, এই যে লাল, কোনো কিছু রঙকে বলা হয় বর্ণ বা রূপবাচক বিশেষণ। বর্ণ বা কি বলা হয়? রূপবাচক বিশেষণ। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, তাহলে ট্রেনটা চলন্ত অবস্থায় আছে, অর্থাৎ এটা কি? অবস্থাবাচক বিশেষণ। নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? এই যে একটু আগেই পড়লাম আমরা, খুব ভালো খবর। তৃতীয় প্রজন্ম, এটা তৃতীয় কি হবে বলবো তো? ক্রম, এটা হচ্ছে দেখো তৃতীয় প্রজন্ম, তারপর আরেকটা ছিল পূরণবাচকের মধ্যে, কই সেটাই যে তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান, এগুলো হচ্ছে পূরণবাচক হবে। কি হবে? পূরণবাচক। সঠিক উত্তর হবে ক। এইভাবেই প্রতিটা পড়বার পাশাপাশি যে নোটগুলো আমি লিখে দিয়েছি, যেগুলো লাগবে সেগুলো তোমরা খাতায় নোট করে রাখবা। এরপরে দেখো পরিচ্ছেদ 21, ক্রিয়া অর্থাৎ বাক্যের উদ্দেশ্যে কর্তা বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করা হয়, তাকে বলা হয় ক্রিয়া, অর্থাৎ কোনো কিছুর কাজ যেটা দ্বারা কাজ করা বোঝায়। যেমন রাজীব খেলছে, খেলা হচ্ছে এখানে কাজ। বৃষ্টি হতে পারে, হতে পারে, তাহলে দেখো এগুলো হচ্ছে কাজ করা বোঝাচ্ছে। ক্রিয়ামূল, ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি গঠিত হয়? ক্রিয়া গঠিত হয়। এরপর এই ক্রিয়ার প্রকারভেদ আছে অনেকগুলো, সেগুলো আমরা আলোচনা করব। দেখো একটা হচ্ছে সমাপিকা আছে, সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর একটা হচ্ছে অসমাপিকা। যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে। আমি যদি লিখি রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, তাহলে বাক্যটা দেখো শেষ হয়েছে, একটা সমাপিকা। আর যেটা তার বাক্য সমাপ্ত বোঝাবে না, অসমাপ্ত থেকে যাবে, সেটা অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি এখানে লিখি প্রভাতে, মানে সকালে, প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে, আর কিছু বললে না, তাহলে দেখো এটা অসমাপ্ত আছে। কি আছে? অসমাপ্ত আছে। তাহলে যেটা দ্বারা সমাপ্ত হবে না, অসমাপ্ত থাকবে, সেটা অসমাপিকা ক্রিয়া। এবং মনে রাখবা, এই অসমাপিকা ক্রিয়া শেষে এ বিভক্তি থাকে। কোন বিভক্তি? এ বিভক্তি। যেমন বিভক্তি আবার কি? তোমাদের প্রশ্ন হতে পারে। আমি যদি এখানে লিখি একটা শব্দ পথ, পথের সাথে যুক্ত করি যদি এ, তাহলে এটা কি হবে বলো তো? পথে হবে, পথে। তাহলে খেয়াল করো, প্রভাতে সূর্য উঠলে, এই যে এরপরে আর তুমি কিছু বললে না। প্রভাতে সূর্য উঠলে আমরা হাঁটতে বের হই বা আমরা নাস্তা করি, ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা, যা যা অনেক আছে উদাহরণ। তাহলে দেখো, যেটা দ্বারা সমাপ্ত হবে না সেটা অসমাপিকা, যেটা দ্বারা সমাপ্ত হবে সেটা সমাপিকা। এবার বইয়ের উদাহরণটা দেখো কি রয়েছে। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা। যেমন ভালো করে পড়াশোনা করবে, বাক্যটা শেষ হয়েছে। অসমাপিকা, যেটা দ্বারা সম্পূর্ণ হবে না। ভালো করে পড়াশোনা করলে, এই পর্যন্ত, এরপরে আর কিছু তুমি কিছু বললে না। যে ভালো ফল পাবে, এটা তুমি বললে না, এই পর্যন্ত বলে থেমে গিয়েছে, যে ভালো করে পড়াশোনা করলে। দেখো, এটা বাক্যর কোনো অর্থ প্রকাশ করছে না, শেষ হয়নি। তাহলে যেটা দ্বারা শেষ হবে না, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না, সেটা অসমাপিকা ক্রিয়া।
এবং এটা এমসিকিউতে এসেছে, এখানে আমি 100% দিয়ে রাখছি যে অসমাপিকা ক্রিয়া সাধারণত 3 ধরনের। কয়? ভূত, অসমাপিকা, ভাবী মানে ভবিষ্যৎ, আর শর্ত। ভূতটা কি দেখো, সে গান করে আনন্দ পায়। এই ভূত মানে কিন্তু এই যে জিন পরি ভূত ওইগুলো কিন্তু না, সে গান করে আনন্দ পায়। ভাবী মানে শিখতে, যে ভবিষ্যতে সে গান শিখতে রাজশাহী যায়। আর শর্ত জুড়ে দিয়েছে, গান করলে তার মন ভালো হয়। তাহলে একটা শর্ত, তার মন ভালো হয় কখন? গান করলে। একটা শর্ত জুড়ে দিয়েছে। জাস্ট এতটুকু মনে রাখবে, অসমাপিকা ক্রিয়া 3 ধরনের। এবার দেখো, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি ভিত্তিতে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3। একটা হচ্ছে অকর্মক, একটা সকর্মক, একটা দ্বিকর্মক। এই দ্বিকর্মকটা বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখবে দেখো, অকর্মক, সকর্মক আর দ্বিকর্মক। অকর্মক, এরপর হচ্ছে দেখো সকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। দ্বিকর্মকটা পরীক্ষায় বেশি এসে থাকে। মনে রাখবা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই? ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি উত্তর পাই, তখন সেটা আমরা কি পাবো বলো তো? কর্ম পাবো। কি পাবো? কর্ম। খেয়াল করো, এখানে যে উদাহরণটা রয়েছে, সে ঘুমায় আর সে বই পড়ছে, এই দুইটা উদাহরণ আমরা যদি লিখি যে সে ঘুমায়, তারপরটা রয়েছে সে বই পড়ছে, সে বই পড়ছে। আর দ্বিকর্মক ক্রিয়া আমি যদি বলি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। দেখো, এই উদাহরণটা পরীক্ষায় অনেকবার এসেছে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এটা কোন ধরনের ক্রিয়া? আগে আমি অকর্মক সকর্মকটা দেখে আসি। সে ঘুমায়, আমি যদি প্রশ্ন করি কি, সে কি, সে কি ঘুমায়, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও, তখন সেটা কি হবে? কর্ম। তাহলে যার কর্ম নাই, যার কর্ম থাকবে না, কর্ম থাকবে না, সেটা হচ্ছে অকর্মক। আর যার কর্ম থাকবে, যার কর্ম তোমার হচ্ছে থাকবে, সেটা হচ্ছে তোমার সকর্মক। যেমন সে বই পড়ছে, কি পড়ছে? বই পড়ছে, তাহলে উত্তর পাচ্ছি আমি। কিন্তু সে ঘুমায়, কি ঘুমায়? এখানে কিন্তু নাই। তাহলে যার কর্ম থাকবে না সেটা অকর্মক, যার কর্ম থাকবে সেটা সকর্মক। আর যার দুইটা কর্ম থাকবে, যার দুইটা কর্ম থাকবে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দেখো এখানে দুইটা কর্ম আছে কিনা আমরা দেখি। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন? কলম। তাহলে একটা কর্ম পাচ্ছি। কাকে কিনে দিয়েছে? আমাকে কিনে দিয়েছে। তাহলে যার দুইটা কর্ম তার নাম কি হবে? দ্বিকর্মক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো, এটা খাতায় নোট করবে। এই দ্বিকর্মক ক্রিয়ার যেটা ব্যক্তিবাচক তাকে বলা হয় গৌণ কর্ম। কি বলা হয়? গৌণ কর্ম। দ্বিকর্মক ক্রিয়া যেটা ব্যক্তিবাচক তাকে গৌণ কর্ম বলে, আর যেটা বস্তুবাচক সেটা বলা হয় মুখ্য কর্ম। কি কর্ম? মুখ্য কর্ম। প্রশ্ন আসতে পারে, গৌণ কর্ম নিচের কোনটি, মুখ্য কর্ম নিচের কোনটি? আশা করি এটা হচ্ছে তোমরা খাতায় নোট করে রাখবে। এবার দেখো, মূল বইয়ের অংশটুকু এটা তো আলোচনা করাই হলো। এরপর গঠন বিবেচনা এবার 5 প্রকার। এই যে কয় প্রকার এগুলো একটু দেখবা। সরল, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় সেটা হচ্ছে, এবং একটা কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পূর্ণ করে তাকে সরল ক্রিয়া বলে। যেমন সে লিখছে, ছেলেরা মাঠে খেলছে। তাহলে এখানে দেখো সে এখানে লিখছেও খেলছে, এগুলো হচ্ছে সরল, সরল হচ্ছে ক্রিয়া। প্রযোজকটা বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবা যে কর্তা নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে প্রযোজক ক্রিয়া, যার দ্বারা কাজটি করিয়ে নেওয়া হয় সে হচ্ছে প্রযোজ্য। তাহলে তোমরা প্রযোজ্য। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে রাখাল হচ্ছে এখানে প্রযোজক, আর গরু হচ্ছে কি? প্রযোজ্য। তারপর আসতে পারে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কর্তা নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া বলা হয়। নাম ক্রিয়া দেখো, এটা সংজ্ঞা থেকে আসতে পারে প্রশ্ন। বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের শেষে আ বা, এই যে এই দুইটা মনে রাখবা, আ বা
আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় নাম ক্রিয়া। যেমন প্রশ্ন আসতে পারে যে দেখো বিশেষ চমক শব্দের সঙ্গে অর্থাৎ আনো যুক্ত হয়ে হয়, যেমন চমকানো, এখানে কি যুক্ত হয়েছে দেখো, আনো যুক্ত হয়েছে, অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকায়। এরপরে বাজারে সবজির দাম কমছে না, দেখো একটা কি যুক্ত হয়েছে, ছটফটানো, তারপরে হচ্ছে এই যে ছটফটাই, ছটফটানোকে অর্থাৎ এটা ছটফটাই, তারপরে দেখো এখানে কমানো, চমকানো, অর্থাৎ বা আনো যুক্ত হইলে তখন সেটা কি হবে, নাম ক্রিয়া। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি নাম ক্রিয়ার উদাহরণ। সংযোগ ক্রিয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সংযোগ যুক্ত করে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে কোনগুলো যুক্ত হতে পারে, দেখো করা, কাটা, খাতায় নোট করবা, হাওয়া, দেওয়া, জাস্ট এইগুলোই যেগুলো হাইলাইট করে দিচ্ছি, পড়া, তো পাওয়া, খাওয়া, মারা, এগুলো যদি যুক্ত হয়, যেমন সাঁতার কাটা, ঠনঠন করা, গরম করা, তারপর হচ্ছে ব্যাট করা, তারপর আছে দেখো এই যে বিপদ কাটা, বড় হওয়া, রাজি হওয়া, অর্থাৎ মনে রাখবা বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে যদি করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা এই প্রভৃতি ক্রিয়াযুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। যেমন দেখো ক্যাচ ধরা, লজ্জা পাওয়া, বৃদ্ধি পাওয়া, তারপর আছে মার খাওয়া, ডিগবাজি খাওয়া, এগুলো তোমার কি হবে, পকেট মারা, সব হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়াটা দেখো, এটা আমি 100% দিয়ে রাখছি এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা অসমাপিকা একটা সমাপিকা মিলে গঠিত হয় যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ায় আমরা একটু আগে কিন্তু পড়েছি, সমাপিকা মানে যেটা দ্বারা ভাব সম্পূর্ণ হবে সেটা সমাপিকা, আর যেটা দ্বারা ভাব সম্পূর্ণ হবে না, অসমাপ্ত থেকে যাবে, সেটা হচ্ছে তোমার অসমাপিকা হবে। তাহলে একটা সমাপিকা একটা অসমাপিকা মিলে কি গঠিত হয়, যৌগিক ক্রিয়া। 100% দিয়ে রেখেছি দেখো। যেমন আমি যদি লিখি মোড়ে, দেখো এখানে আমি আগেও বলেছি অসমাপিকা ক্রিয়া শেষে এ বিভক্তি যুক্ত হয়, মোড়ে। তারপর যদি আমি লিখি যাওয়া, তাহলে দেখো একটা অসমাপিকা একটা সমাপিকা, মোড়ে যাওয়া যখনই তুমি বলছো এটা সমাপিকা হয়ে গিয়েছে। তারপরে দেখো কমে, এই পর্যন্ত হচ্ছে অসমাপিকা, যখনই তুমি বলবা কমে আসা তখন সেটা কি হবে বলো তো, সেটা সমাপিকা হয়ে যাবে। তাহলে একটা সমাপিকা একটা অসমাপিকা মিলে কি গঠিত হয়, যৌগিক ক্রিয়া গঠিত হয়। এখানে যে উদাহরণগুলো আছে, যেমন গুরুত্বপূর্ণ এগিয়ে চলা, তারপরে দেখো সরে দাঁড়ানো, বলে ফেলা, এইগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসবে। তাহলে সবগুলোই ক্রিয়া থেকে যেগুলো আসতে পারে হাইলাইট করে দিয়েছি এবং শর্টকাট টেকনিকও বললাম, এইভাবে পড়বা, এগুলো মনে রাখবা। প্রশ্নগুলো দেখো, বাক্যের উদ্দেশ্যে বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়, সেটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজ করা বোঝায়। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়, বিভক্তি, প্রথম লাইনেই ছিল। ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় সেটা কি ভেদে, এটা ক ও খ। দেখো সঠিক উত্তর কি হবে, ক ও খ হবে। সেটা হচ্ছে পুরুষ ভেদে এবং কাল ভেদে। অনেক জায়গায় অনেক রকম উত্তর, এগুলো কিন্তু সব সঠিকই বলা হচ্ছে। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নাই, অসমাপিকা ক্রিয়া মানে কি বলতো, যেটা দ্বারা ভাব অসম্পূর্ণ, অর্থাৎ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এটাই নেই জানতে চেয়েছে। কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন, 3 প্রকার, কি কি, একটা হচ্ছে শর্ত, একটা ভূত, একটা ভাবী, তিনটাই হবে। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ রয়েছে, যেমন লতা ঘুমায়, কি ঘুমায়, এটা কি আছে, যার কর্ম থাকবে না, মনে রাখবা যার কর্ম থাকবে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অন্যকে দিয়ে করা বোঝালে সেটা কি হবে, প্রযোজক ক্রিয়া হবে, কি হবে, প্রযোজক। অন্যকে দিয়ে যদি তুমি কাজটি করিয়ে নাও তখন সেটা প্রযোজক ক্রিয়া হবে। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে কি গঠিত হয়, এই যৌগিক ক্রিয়া গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, যৌগিক ক্রিয়া অর্থাৎ একটা অসমাপিকা একটা সমাপিকা, যেমন এগিয়ে চলা, এগিয়ে চলা। তারপরটা দেখো ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ রয়েছে কোনটিতে, অর্থাৎ সঠিক উত্তর এই যে ছটফটানো, আনো প্রত্যয় যোগে, আ বা আনো প্রত্যয় যোগে গঠিত হয়, আ বা আনো প্রত্যয় যোগে, যেমন পাখিটা ছটফটাচ্ছে, পাখিটা ছটফটাচ্ছে। এরপর দেখো ক্রিয়া বিশেষণ নিয়ে আমরা আলোচনা করব। ক্রিয়া বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডভার্ব।
ক্রিয়া বিশেষণের ইংরেজি হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব। কিভাবে মনে রাখবা দেখো, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, এটা শর্টকাট মনে রাখবা এমপিটি। এম থেকে হচ্ছে ম্যানার, MANNER, ম্যানার মানে আচার আচরণ। পি থেকে হচ্ছে প্লেস, পি থেকে হচ্ছে প্লেস মানে স্থান, আর টি থেকে হচ্ছে টাইম মানে সময়। আর এটা হচ্ছে ম্যানার, MANNER, ম্যানার মানে আচার আচরণ। তাহলে দেখো এই ক্রিয়া বিশেষণ সেটা আচার আচরণকে নির্দেশ করতে পারে, স্থান নির্দেশ করতে পারে, সময়কে। এবং কেমনভাবে, তুমি যদি ক্রিয়ার কাছে এইগুলো দিয়ে প্রশ্ন করো, কেমনভাবে, তারপর হচ্ছে কখন, তারপর হচ্ছে কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তখন সেটা কি হবে বলো তো? এই ক্রিয়া বিশেষণ হবে। কি হবে? ক্রিয়া বিশেষণ। চলো আমরা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দেখে আসি। যেমন যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে মানে মডিফাই করে, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আরো ভালোভাবে বুঝবা, আমি যদি বলি ছেলেটি ছেলেটি দৌড়ায়, ছেলেটি দৌড়ায়, তাহলে দৌড়ানো একটা কাজ, তাহলে এটা হচ্ছে কি বলতো? ভার্ব। এর আগে যদি আমি বলি ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত বেগে দৌড়ায়, তাহলে কেমন ভাবে দৌড়ায়? দ্রুত বেগে দৌড়ায়। এই দ্রুত বেগে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এরপর যদি বলি ফ্যানটি ঘুরছে, ফ্যানটি ঘুরছে, তাহলে ঘোরা হচ্ছে একটা কাজ, এটা ভার্ব, ক্রিয়া। আমি যদি বলি ফ্যানটি দ্রুত ঘুরছে, তাহলে কেমন ভাবে ঘুরছে? দ্রুত ঘুরছে, ওইটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসবে। যেমন ছেলেটি দৌড়ায়, দ্রুত দৌড়ায়, দ্রুত এটা ক্রিয়া বিশেষণ। লোকটি হাঁটে, হাঁটা একটা কাজ, কেমন ভাবে হাঁটছে? ধীরে হাঁটছে। তবে মেয়েটি গান করছে, গান করা একটা কাজ, এখানে সন্দেহ নাই। মেয়েটি গুনগুনিয়ে গান করছে, কেমন ভাবে গান করছে? গুনগুনিয়ে। এই গুনগুনিয়ে, এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণের প্রকারভেদ আছে, এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ধরনবাচক, নিচের কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ। মনে রাখবা এই ধরনের ক্রিয়া বিশেষণ তোমার কিভাবে সম্পূর্ণ হয় তাকে ধরনবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে, একটা গানও কিন্তু আছে, টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে হৃদয়ের। যাই হোক, তাহলে দেখো এই যে অনেক রাত তো এখন, মানে গান ওইভাবে হচ্ছে না আর কি, সুর। আর টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাহলে দেখো কেমন ভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ করে। তাহলে বৃষ্টি পড়া একটা কাজ, কেমন ভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ, তাহলে এটা ধরনবাচক হবে। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, এখানে উদাহরণটা বেশি গুরুত্বপূর্ণ। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক ক্রিয়া বিশেষণ, কাল মানে সময়, টেন্স মানে কাল, কাল মানে সময়, যেটা সময়কে নির্দেশ করবে। যেমন আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, তাহলে আজকালের নিচে আন্ডারলাইন, এটা কি? সময়কে বোঝাচ্ছে। যথাসময়ে এসে হাজির হয়, তাহলে যথাসময় এটা দ্বারা দেখো সময়কে বোঝাচ্ছে, যেটা দ্বারা সময়কে বোঝাবে সেটা হচ্ছে কালবাচক তোমার ক্রিয়া বিশেষণ হবে। স্থানবাচক, যেটা দ্বারা স্থান নির্দেশ করবে। যেমন মিছিলটির সামনে এগিয়ে যাচ্ছে, কোথায়? সামনে। তাহলে কেমনভাবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তখন সেটা হবে তোমার ক্রিয়া বিশেষণ। এবং এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ? যেহেতু স্থান বোঝাচ্ছে, অর্থাৎ স্থানবাচক। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কোথাও একটা স্থান বোঝাচ্ছে এখানে। নেতিবাচক, নেতিবাচক মানে হচ্ছে না, নেগেটিভ বোঝায়। যেমন না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। যেমন সে এখন যাবে না, তাহলে এখানে দেখো এই নাটা নেতিবাচক। তিনি বেড়াতে যাননি, এমন দেখো এমন কথা আমার জানা নেই। মনে রাখবে না সবসময় বিযুক্ত অবস্থায় বসে। দেখো এখানে যাবে না, না কিন্তু আলাদা বসেছে, বিযুক্ত। আর নি সবসময় যুক্ত অবস্থায় বসে, নি। খেয়াল করে এখানে এই যে যাননি, করেনি, নি দেখো যুক্ত অবস্থায় বসেছে। তাহলে এ না হচ্ছে বিযুক্ত অবস্থায় বসে, আর নি হচ্ছে যুক্ত অবস্থায় বসে, এটা একটু মনে রাখবা। 5 নম্বরটা আমি এখানে 100% দিয়ে রাখছি, অর্থাৎ যেগুলো 100% দিয়ে রাখছি সেগুলো পরীক্ষায় আসবেই। পদানুক্রিয়া বিশেষণ, বাক্যের মধ্যে বা মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও, কি, যে, বা, না, তো, কি, যে, বা, না, তো, এটা মনে রাখবে। কি, যে, বা, না, তো, কি, যে, বা, না, তো, এইগুলো পদানুক্রিয়া বিশেষণ। যেমন আমি কি যাব? আমি যাব, এটা দ্বারা বাক্য হতো, কিন্তু এ আরেকটা মানে অতিরিক্ত যুক্ত করেছে, আমি কি যাব?
খুব বলেছিলেন যে আসবেন, আপনি তো খুব বলেছিলেন আমাদের বাসায় দাওয়াত খেতে আসবেন, আসেননি তো। এই যে খুব যে বলেছিলেন আসবেন, এই যে যেটা দেখো কি হবে, পদানুক্রিয়া বিশেষণ। তারপর আরো আছে দেখো, কখনো বা দেখা হবে, এই যে বা, ওই যে কি বললাম, কি 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 যে বা না তো, কি যে বা না তো, এগুলো হচ্ছে যদি থাকে তখন সেটা পদানুক্রিয়া বিশেষণ হবে। একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। মরিত মরবো, এটা বেশি গুরুত্বপূর্ণ, 7 স্টার দিয়ে রাখছি। সঠিক উত্তর হিসেবে এটা থাকতে পারে, মরিত মরবো। এটা হবে পদানুক্রিয়া বিশেষণ, হবে কি হবে, পদানুক্রিয়া বিশেষণ। আর গঠন বিবেচনায় এই ক্রিয়া বিশেষণকে একপদী এবং বহুপদী, সিঙ্গুলার, বহুবচন বা প্লুরাল বলা হয়েছে দুই ভাগে। একটা দেখো, আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে। যদি একভাবে, যে আস্তে কথা বলো, ধীরে ধীরে বোঝো, তাহলে দেখো একবার বলেছি, যদি একবার বলা হয় তখন সেটা একপদী। আর ওই একই শব্দ যদি আমি দুইবার বলি তখন সেটা বহুপদী। যেমন, সে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলো। তারপরে দেখো, চুপি চুপি, চুপি একবার যদি বলি তাহলে সেটা এক বছর একপদী ক্রিয়া বিশেষণ, যদি দুইবার বলা হয় তখন সেটা বহুপদী হবে। এবার দেখো, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। কোনটি? কালবাচক ক্রিয়া বিশেষণ। যেমন, গতকাল তিনি ঘুরে গিয়েছেন, কাল মানে সময়কে বোঝাচ্ছে। মিছিলটির সামনে এগিয়ে যায়, তাহলে সামনে, এটা কি হবে, স্থানবাচক হবে। কি যে বানাতো, বা তো, এগুলো হচ্ছে কি হবে বলতো, এই যে পদানু, কি হবে, পদানু ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? যেমন, জোরে। আর বাকিগুলো দেখো দুইটা করে আছে, যাই যাই, মরতে মরতে, ভয়ে ভয়ে। যদি একটা থাকে তখন সেটা একপদী, আর যদি ডাবল থাকে তখন সেটা কি হবে, বহুপদী হবে। এবার হচ্ছে পরিচ্ছেদ কত? পরিচ্ছেদ 23, অনুসর্গ। দেখো, উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে, আর অনুসর্গ হচ্ছে কি, শব্দের পরে বসে। এখন এখান থেকে প্রশ্ন কেমন আসবে? যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাকে অনুসর্গ বলে। প্রশ্ন কেমন আসবে? যেমন, সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এখানে ছাড়ার নিচে আন্ডারলাইন, এটা কি, অনুসর্গ। অনুসর্গ কোনগুলো আমি একবার বলছি, দেখো যেগুলো আসতে পারে। যেমন, আগে, পরে, পিছনে, মাঝে, মধ্যে, সামনে, সম্মুখে, অভিমুখে, বিনা, বদলে, বই, ছাড়া, এগুলো অনুসর্গ। প্রশ্ন কেমন আসবে দেখো, বলবে, আজ বাংলাদেশ, সংক্ষেপে লিখছি, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। তাহলে দেখি যে বনামটা হচ্ছে কি বলতো, অনুসর্গ। তারপর আসতে পারে, তুমি, বিগত বছরের প্রশ্ন, তুমি বই, আমি বাঁচবো না। তোমরা কেউ একজনকে এটা বলবা আর কি, তুমি বই, আমি বাঁচবো না। এখানে এই বইটা কি, বইটা হচ্ছে অনুসর্গ এবং এর অর্থ হচ্ছে ছাড়া। ওই যে আদালতে বলে না, সত্য বই মিথ্যা বলিব না, মানে সত্য ছাড়া মিথ্যা বলিব না, এইগুলো হচ্ছে অনুসর্গ। তারপর আসতে পারে, রাতে ভাতের বদলে রুটি খাও। রাতে ভাতের, এই যে বদলে, বদলে রুটি খাও। তাহলে বদলেটা কি বলতো এখানে, বদলেটা হচ্ছে এখানে অনুসর্গ। এইভাবে প্রশ্ন আসবে, আন্ডারলাইন করে দেওয়া থাকবে যে এটার ব্যাকরণিক নাম কি। যেমন, কয়েকটি অনুসর্গ, যেমন অপেক্ষা, তারপর হচ্ছে দেখো অভিমুখে, কর্তৃক, দ্বারা দেয়া, কর্তৃক, এইগুলো, জন্য আছে, বদলে, তবে পর্যন্ত, পানে, বরাবর, সম্মুখে, তারপরে দেখো বাবদ আছে। এগুলো খাতায় নোট করে রাখবা, এগুলো হচ্ছে অনুসর্গ। এবং যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে বা রে ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। যেমন, তোমাকে দিয়ে কাজ করা সম্ভব না, সে পরীক্ষার জন্য পড়ছে। এই অনুসর্গ আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সাধারণ অনুসর্গ, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এটা মনে রাখবো, দুই ভাগে বিভক্ত, সাধারণ আর একটা হচ্ছে ক্রিয়াজাত। এইখান থেকে প্রশ্নগুলো সেট হবে। যে মাথার উপরে নীল লেখা, সেই উপর দ্বারা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার কাছে গেলে জানা যাবে। কার কাছে গেলে জানা যাবে? হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, তোমার দ্বারা এই কাজ হবে না, বাংলাদেশ বনাম ভারতের খেলা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণ অনুসর্গ। আর যেটা ক্রিয়াপদ থেকে তৈরি সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ হবে। যেমন, ভালো করে খেয়ে নাও, এখানে করে দেখো, কাজ করা বোঝাচ্ছে। ঢাকা থেকে বরিশাল যেতে নদী পার হতে হয়, মন দিয়ে লেখাপড়া করবে, আর সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এগুলো হচ্ছে তোমার ক্রিয়াজাত অনুসর্গ।
এবার দেখো অনুসর্গ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে এখানে। শুরুতে অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে দেখো সাধারণ অনুসর্গ, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ আর কি ক্রিয়াজাত। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে, যে মাথার উপরে নীল আকাশ, এটা দেখো সাধারণ, আর বাকিগুলো কাজ করা বোঝাচ্ছে, যেমন দিয়ে, করে, তারপরে ধরে, এগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গ, যেমন তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, দেখো বলে, এটা হচ্ছে কাজ। কোনটি অনুসর্গের উদাহরণ, এখানে হচ্ছে অভিমুখে আর হচ্ছে কাছে। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ, সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ হবে। কি হবে? ক্রিয়াজাত অনুসর্গ। এবার আমাদের পরের পরিচ্ছেদ, সেটা হচ্ছে যোজক। যোজক মানে সেটা দেখো পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে। কাকে কাকে? পদ, বর্গ, বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। যোজক কোনগুলো? এবং হতে পারে, ও হতে পারে, আর হতে পারে, অথবা, তবু, সুতরাং, কারণ, এগুলো। এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের। প্রথমে হচ্ছে সাধারণ যোজক। এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। প্রশ্ন কেমন আসতে পারে দেখো, রহিম ও করিম এই কাজটি করেছে। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। তাহলে এখানে খেয়াল করে যে রহিম ও করিম, তবে জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো, এটা হচ্ছে তোমার সাধারণ যোজক। বিকল্প যোজকটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। অর্থাৎ এই যে কালোর বিকল্প তোমার লাল হতে পারে, নীলের পরিবর্তে তোমার লাল হতে পারে, চায়ের বিকল্প তোমার কফি হতে পারে। এই উদাহরণগুলো হুবহু পরীক্ষায় আসবে তোমাদের, যে লাল বা নীল কলমটা আনো, তাহলে লালের বিকল্প হচ্ছে নীল কলম। এরপর চায়ের বিকল্প কি? চা নাই, তাহলে এর বিকল্প কি খেতে পারো? কফি খেতে পারো। প্রশ্ন আসতে পারে চা না হয় কফি খান, এটা কোন ধরনের যোজক? বিকল্প যোজক হবে। বিরোধ যোজক মানে কি? এ ধরনের যোজক দুটি বাক্যের মধ্যে অংশ সংযোগ ঘটায় এবং প্রথম পক্ষের যে বক্তব্য এর সঙ্গে বিরোধ তৈরি করবে। মানে তুমি অনেক ভালো পড়াশোনা করেছো, তাহলে তোমার ভালো ফলাফল অর্জন করবে তুমি, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি করবে না। তাহলে প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের দেখো বিরোধ প্রকাশ করবে। যেমন এত পড়লাম, পরীক্ষায় ভালো করতে পারলাম না, আমি যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি এগুলো পরীক্ষায় আসবে, কোনো না কোনো বোর্ডে পাবেই। তাহলে যেহেতু তুমি এত পড়াশোনা করেছো, তার মানে তুমি একটা ভালো ফলাফল অর্জন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি করবে না। অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কি এটা বিরোধ সম্পর্ক প্রকাশ করবে। তাকে আসতে বললাম তবু এলো না, তাকে আসতে বললে, তাহলে তার আসা উচিত ছিল আর কি, কিন্তু সে আসবে না। অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের একটা বিরোধ প্রকাশ করবে। কারণ যোজক দেখো, এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে তোমার সংযোগ ঘটায় এবং একটি অন্যটির কারণ হবে। একটি অন্যটির কারণ, যেমন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। অর্থাৎ জিনিসের দাম বাড়ার কারণ কি? তাহলে চাহিদা বেশি। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এই যোজকের মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখো, এই যে সাপেক্ষ যোজক, অর্থাৎ একটা আর একটার উপর নির্ভরশীলতা সম্পর্ক বোঝাবে। যেমন এবং একটি আরেকটা পরিপূরক বোঝায়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে কোন যোজক একটি আরেকটির পরিপূরক বোঝায়। মূল বইটা ভালোভাবে পড়ে তারপর অন্য কিছু পড়বা, আগে মূল বইকে প্রাধান্য দিবে। তাহলে দেখো এই যে তোমার সাপেক্ষ যোজক একটি আরেকটির পরিপূরক বোঝায়। যদি রোদ ওঠে তবে রওনা দেব, দেখো একটা সাপেক্ষ ভাব বোঝাচ্ছে, যদি এবং তবে। যত পড়ছি ততই নতুন করে জানছি, তাহলে যে সে, যারা তারা, যত তত, যিনি তিনি, যেখানে সেখানে, একটা আর একটার উপর নির্ভরশীলতা সম্পর্ক বোঝাবে এবং জোড়া জোড়া থাকবে, এটা হচ্ছে সাপেক্ষ যোজক। দেখো যোজক কাকে যুক্ত করে বলেছে, এখানে সবগুলোই হবে। বলেছে যোজক কাকে যুক্ত করে, খেয়াল করো এখানে পদ, বর্গ, বাক্য। আমরা দেখে আসি কোনটা ছিল। এই যে পদ, বর্গ, বাক্য সবগুলো হবে পদ, বাক্য, পদ, বর্গ আর হচ্ছে বাক্য, অর্থাৎ সঠিক উত্তর সবগুলো। বিরোধ যোজক আছে কোন বাক্যে, মানে প্রথম অংশের সাথে দ্বিতীয়টার কি একটা বিরোধ সম্পর্ক প্রকাশ করবে। যেমন দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি, এটা হচ্ছে বিরোধ।
কোন যোজক কার্য কারণাত্মক দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কার্য কারণাত্মক অর্থাৎ কারণ হবে। একটু আগেই দেখলাম দেখো আমরা যে পড়লাম ওই যে কারণ যোজক, অর্থাৎ কার্য কারণাত্মক বোঝাবে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, অর্থাৎ কারণকে এখানে ইন্ডিকেট করেছে আর কি। কোন যোজক একে অপরের পরিপূরক? পরিপূরক সেটা কি হবে? এই যে সাপেক্ষ যোজক। এই যে দেখো মূল বইয়ে আছে, কই সেইটা, এই যে এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে প্রশ্নটি কি বলেছে? প্রশ্নটি বলেছে কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক। যদি রোদ ওঠে তবে রওনা দেব। তাহলে দেখো যদি, তবে, যত, তত, যেখানে সেখানে, এটা হবে সাপেক্ষ যোজক হবে। কি হবে? সাপেক্ষ যোজক। আমাদের আজকের লেকচারের সর্বশেষ হয়তোবা পরিচ্ছেদ এই যে আবেগ। আবেগ শব্দ কি? সেটা হচ্ছে দেখো মনের ভাব বা আবেগকে প্রকাশ করা যায় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলে। এই ধরনের শব্দগুলোর বাক্যের অন্য শব্দগুলোর সাথে সরাসরি সম্পর্কিত না হয়েও আলাদা বা স্বাধীনভাবেও কিন্তু এটা বসতে পারে। এই যে আলগাভাবে বা স্বাধীনভাবে। যেমন সিসি, তুমি এই কাজটা করতে পারলে, তুমি সম্পূর্ণ ক্লাস করে নোট করো না। আহা, কি কষ্ট বেচারার। সাবাস বেটা, তুই তো ভালো রেজাল্ট করবি। হাই হাই, তাকে ছেঁকা দিয়ে চলেই গেল। তাহলে দেখো এইগুলো কি? যে আবেগ শব্দ। এখান থেকে প্রশ্ন কেমন আসবে? নিচের কোনটি সিদ্ধান্ত আবেগ? অর্থাৎ যেই জাতীয় শব্দের সাহায্যে তুমি অনুমোদন, তুমি সম্মতি জ্ঞাপন করতে পারো বা তুমি সমর্থন দিতে পারো। কয়টা দেখো? অনুমোদন, সম্মতি, এরপরে সমর্থন, এই তিনটা যদি প্রকাশ পায় তখন সেটা সিদ্ধান্ত আবেগ হবে। যেমন হ্যাঁ আমাদের জিততেই হবে, বেশ তবে যাওয়াই যাক। বন্ধু বান্ধব মিলে কোথাও ঘুরতে যাবে, একজন বন্ধু বলল যে আমি তোদেরকে গাড়ি ভাড়া দিব, আরেকজন বললো আমি খাইতে দিব, একজন বললো আমি আবার ফিরে আসার সময় গাড়ি ভাড়াটা আমি দিব। সব আলোচনার পরে একটা সিদ্ধান্তে তোমরা উপনীত হয়েছো এবং সবাই মিলে বললে বেশ তবে ট্যুরে যাওয়াই যাক। তাহলে দেখো এটা কি হবে? সিদ্ধান্ত আবেগ। প্রশ্ন আসতে পারে যে সিদ্ধান্ত আবেগ নিচের কোনটি? এই দুইটা বিগত বছরের সঠিক উত্তর হিসেবে ছিল এই যে বেশ তবে যাওয়াই যাক। প্রশংসা আবেগ কোনগুলো? যে ধরনের শব্দ প্রশংসা বা তারিফ মনোভাব প্রকাশ করে। তারিফ মানে প্রশংসা, যেমন সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, সাবাস, বা বাঘের বাচ্চা, এরকম বলে না, তুমি ভালো রেজাল্ট করেছো, বাহ চমৎকার লিখেছো। অনেকেই হ্যান্ড নোট জমা দেয়, খুব সুন্দর লেখা, আমি তো সেই খুশি হয়ে যাই এবং কমেন্টে খুব প্রশংসাসূচক একটা মন্তব্য লিখে দিই আর কি। তাহলে সাবাস বা এগুলো হচ্ছে তোমার প্রশংসা আবেগ। বিরক্তি আবেগ কি? এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি প্রকাশ করে। যেমন সিসি, এরকম কথা তার কথা দেখো, সিসি এরকম কথা তার মুখে মানায় না, সে সবসময় মিথ্যা কথা বলে। তারপরে হঠাৎ তার মুখ দিয়ে একটা মানে সত্য কথা যদি তুমি শুনেছো, তাহলে দেখো সিসি এরকম কথা তার মুখে মানায় না। জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, অন্তর জ্বালা। এই যে এইগুলো হচ্ছে তোমার কি বলতো? বিরক্তি আবেগ হবে, অর্থাৎ অবজ্ঞা, ঘৃণা ও বিরক্তি প্রকাশ করবে। আতঙ্ক মানে কি? ভয়, অর্থাৎ যে আবেগ শব্দ দিয়ে আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা বোঝাবে সেটা হচ্ছে তোমার আতঙ্ক আবেগ। যেমন ওহ কি বিপদে পড়ে গেল, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, সানডে হরর স্পেশাল, কি ভয়ঙ্কর একটা মুভি দেখলাম। এই যে দেখো আতঙ্ক আবেগ। আমারও ভয় করছে যখন এটা বলছি, এখন প্রায় রাত 1টা বাজে আর কি, রেকর্ড হচ্ছে ক্লাস, আমারও ভয় কিছুটা করছে আর কি। দেখো বিস্ময় আবেগ, এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়া প্রকাশ করে। যেমন আরে তুমি আবার কখন এলে, তুমি কখন এলে, এই যে দেখো আহ কি চমৎকার দৃশ্য। তাহলে বিস্মিত উচ্চারণটা হবে বিস্মিত না, বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে, সেটা হচ্ছে তোমার বিস্ময় আবেগ। যেমন আরে আবার কখন এলে তুমি, যাও চলে যাও। এরপরে দেখো এই যে চমৎকার দৃশ্য। করুণা আবেগ দেখো কি, দেখো এটা এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি প্রকাশ করবে। কি কি? করুণা, মায়া, সহানুভূতি। যেমন আহা বেচারার এত কষ্ট, ওই মেয়েটার সাথে কিছুদিন সম্পর্ক করে এখনই শেখা খেয়ে গেল, ওর পড়াশোনা তো হবেই না। এই যে দেখো করুণা আবেগ। হাই হাই, ওর এখন কি হবে, ও তো ওর বাসা থেকে কোচিংয়ের নাম করে কোচিংয়ে ভর্তি হবে এই করে, মানে যত টাকা বাসা থেকে নিয়েছে সব তো ওই তার পিছনে খরচ করেছে, তাকে তো এখন শেখাতে চলেই গেল। আহ হাই হাই,
তো ওর এখন কি হবে? এই যে দেখো করুণা আবেগ হবে, কি হবে? করুণা আবেগ। সম্বোধন আবেগ কি? দেখো সম্বোধন মানে কি? এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি, যেমন ওগো শুনছো, মানে ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে, এই যে মনির বাপ শুনছো, ওগো শুনছো, শহর থেকে আসার সময় চানাচুর নিয়ে এসে তো বা আচার নিয়ে এসে তো। এই যে ওগো বলে সম্বোধন করছে, তার হাজবেন্ডকে ওগো বলে সম্বোধন করেছে, এটা সম্বোধন আবেগ। তবে ওগো তোরা জয়ধ্বনি কর, হে বন্ধু তোমাকে অভিনন্দন। এই যে হে বন্ধু বলে সম্বোধন করা হচ্ছে, এটা সম্বোধন আবেগ। অলংকার আবেগটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য, কি কি দেখো, একটা কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য, সংশয় অনুরোধ মিনতি, সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন দূর এ কথা বলতে আছে, মানে গল্প আমি আগেও বলেছি, এটা আবারও বলছি মনে রাখার জন্য। ছেলে মেয়ে প্রায় 4 থেকে 5 বছর ধরে সম্পর্ক করেছে, হঠাৎ করে মেয়েটির বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। আর মেয়েটি মেয়েটিকে আগামীকাল দেখতে আসবে, দেখার পর পছন্দ হলে বিয়ে হবে। এখন মেয়েটা এই কথা শোনার পর সে বলল আমার বান্ধবীদের সাথে সেই একটু দেখা করে আসি। বান্ধবী ছিল না, মানে তার সাথে দেখা করতে গিয়েছে আর কি। তখন ছেলে কি বলছে, তোমাকে আজকে ডাকার কারণ কি জানো? কারণ আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। তখন ছেলে শুনে তো মানে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন মেয়েটি বলল, আমি তোমাকে ছাড়া কারোর সাথে আমি সংসার করব না, আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। তখন ছেলেটি মেয়েটি আরেকটা কথা বলল যে আমি তোমাকে যদি না পাই তাহলে আমি এ জীবন রাখবো না। তখন ছেলেটি কি বলল, দূর পাগলি, এ কথা কি বলতে আছে? যতদিন সমুদ্রের পানি আছে বা সূর্যের আলো আছে, ততদিন আমাকে আর তোমাকে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না। তখন তারপর ছেলেটি বলল যে আহ, তোমাকে দেখতে আসার আগেই তো তোমাকে নিয়ে আমি পালিয়ে চলে যাব। তখন মেয়েটি বলল, যাক গে যাক, ওসব কথা এখন রাখো, আমি তো তোমারই। তাহলে দেখো এই যে দৌড় এ কথা বলতে আছে, যাক গে ওসব কথা এখন থাক। এই যে যাক গে দৌড় পাগল বা দৌড় পাগলি, এটা হচ্ছে অলংকার আবেগ। কি হবে? এই দুইটা উদাহরণই পরীক্ষায় আসে আর কি। এবার দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে অধ্যায় অনুশীলনী, আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা আমাদের সর্বশেষ অনুচ্ছেদ। সেটা হচ্ছে কখনো তোমার আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত, আলগাভাবে বা স্বাধীনভাবে। অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? অনুমতি, সম্মতি এবং দেখো এই যে কোথায় সেটা, সিদ্ধান্ত আবেগে। অনুমতি, সম্মতি এবং আরেকটা কি বলেছে এখানে, যে সমর্থন, সেটা সিদ্ধান্ত আবেগ। নিচের কোনটি সঠিক আবেগ? অর্থাৎ হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। সম্বোধন আবেগ আছে কোনটিতে? দেখো ওহে কি বলেছি শুনেছ, ওই যে ওহে কি বলেছি শুনেছ। নিচের কোনটি অলংকার আবেগ? এই যে দূর পাগল, এ কথা কি বলতে আছে, কি হবে? দেখো দূর পাগল এ কথা কি বলতে আছে, এগুলো কি বলতো? অলংকার আবেগ হবে। কি হবে? অলংকার আবেগ। এই ছিল হচ্ছে বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার হচ্ছে দেখো আমরা এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক, গুণকে বোঝায় কোনটি? দেখো সরলতা হবে। কি হবে? সরলতা। পরের প্রশ্নটি, ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? যেটা ক্রিয়া বা ভাববাচক বিশেষ্য, অর্থাৎ যেটা দ্বারা কাজ করা বোঝায়। যেমন এখানে খাওয়ার কাজকে কি বলা হয় বলতো? ভোজন বলা হয়। খাওয়ার কাজকে বলা হয় ভোজন, এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য হবে। ক্রিয়াবাচক কি হবে? বিশেষ্য। পরের প্রশ্নটি, ভোজন এটা কোন পদ? অর্থাৎ এটা হবে ক্রিয়া বিশেষ্য হবে। কি হবে? ক্রিয়া বিশেষ্য। গুণবাচক বিশেষ্য নিচের কোনটি? গুণবাচক, অর্থাৎ কি হবে? সততা হবে। কি হবে? সততা। পরেরটা দেখো, নদী, তারপর হচ্ছে পর্বত, এগুলো কোন ধরনের বিশেষ্য? সেক্ষেত্রে দেখো এই যে সমষ্টি হবে না, বস্তু হবে না, জাতিবাচক। পরের প্রশ্নটি, ঝাঁক, তারপর হতে পারে বহর, হতে পারে দল, হতে পারে মিছিল, হতে পারে, যেটাকে কালেকটিভ নাউন বলা হয়। কালেকটিভ নাউন বলা হয়, সেটা হচ্ছে যে সমষ্টিবাচক বিশেষ্য। নিজ, স্বয়ং কোন ধরনের সর্বনাম?
সেটা দেখো এই যে আত্মবাচক সর্বনাম। কি হবে? আত্মবাচক, নিজ বা মাইসেলফকে বোঝায়। সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত হয়েছে কোনটিতে? একটা আরেকটার উপর নির্ভরশীলতার সম্পর্ক বোঝাবে। যেমন যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, যেহেতু আছে সেহেতু আছে। সাপেক্ষ সর্বনামের উদাহরণ নিচের কোনটি? যে সে, যারা তারা, যিনি তিনি, যখন তখন, এগুলো। যেখানে সেখানে, যেমন কর্ম তেমন ফল, খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি। এই যেমন তেমন, যেমন তেমন, এটাকে কি বলা হয়? সাপেক্ষ সর্বনাম বলা হয়। কোনগুলো সকল বাচক? দন্তস্ব দিয়ে শুরু হবে। এই যে দেখো সব আছে, সকল আছে, তাবৎ। সব, সকল, তাবৎ। সব, সকল এবং কি? তাবৎ। তারপরটা দেখো আত্মবাচক, মানে নিজকে বোঝাবে, নিজ অর্থাৎ নিজে, এটা হচ্ছে তোমার আত্মবাচক সর্বনাম হবে। যে বিশেষণদের রং নির্দেশ করে সেটা রূপ বা বর্ণবাচক হবে। একটার নাম হচ্ছে রূপ বা বর্ণবাচক। কি হবে বলতো? রূপ হতে পারে বা বর্ণবাচক হতে পারে, রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, লাল ফিতা, এগুলো। গুণবাচক নিচের কোনটি? যে চালাক ছেলে আছে, চালাক ছেলে, ঠান্ডা পানি, এটা। নিচের কোনটি উপাদান বাচক বিশেষণ? বেলে মাটি, পাথরে মূর্তি, এগুলো। বেলে মাটি, তারপরে দেখো মেটে কলসি, পাথরে মূর্তি, এগুলো উপাদান বাচক নাম বিশেষের উদাহরণ। অনেকবার এসেছে, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি। চালাক ছেলে, ঠান্ডা পানি, এটা কিসের মধ্যে যাবে বলো তো? গুণবাচকের মধ্যে যাবে। কিসে যাবে? গুণবাচক। তারপর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো খবর। এ বাক্যে খুব কোন ধরনের বিশেষণ? সেটা দেখো এই যে ভাববাচকের মধ্যে যাবে, ভাববাচক বিশেষণ। ভূত, ভাবী, শর্ত, এগুলো হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। কি হবে? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? একটা সমাপিকা, একটা সমাপিকা আর একটা অসমাপিকা, এই দুই মিলে হবে তোমার যৌগিক ক্রিয়া। যেমন এখানে দেখো হেসে ওঠা, হেসে ওঠা, এটা হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া হবে। পরেরগুলো দেখো, প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন। কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? ছাত্রকে। অর্থাৎ এখানে মুখ্য কর্ম, যেটা বস্তুবাচক। বই দেখো এখানে যে ক্রিয়ার হচ্ছে দুইটা কর্ম তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচককে বলা হয় গৌণকর্ম, আর বস্তুবাচককে বলা হয় মুখ্য কর্ম। তাহলে বস্তু হচ্ছে বই, অর্থাৎ এখানে বইটা হচ্ছে কি বলতো? মুখ্য কর্ম হবে। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া হবে। অর্থাৎ এখানে দেখো প্রযোজক ক্রিয়ার উদাহরণ হবে এটি। দ্বিকর্ম ক্রিয়া রয়েছে কোন বাক্যে? শিক্ষক ছাত্রকে বই দিলেন। দ্বিকর্মক মানে কি? যার দুইটা কর্ম। দ্বিকর্মক মানে কি? যার দুইটা কর্ম। কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? ছাত্রকে বই দিলেন। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তখন তাকে কি বলা হয় বলতো? কর্ম পাই আমরা। তাহলে যার দুইটা কর্ম তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন। কি দিলেন? বই দিলেন। কাকে দিলেন? ছাত্রকে দিলেন। দুইটা কর্ম। মরি তো মরবো, এ বাক্যে তো কি? কি, তারপরে আছে বা, আছে যে, এগুলো হচ্ছে পদানু। কি হবে বলতো? পদানু ক্রিয়া বিশেষণ। কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ? ধরনবাচক। কেমন ভাবে বৃষ্টিটা পড়ছে? দেখো টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা ধরনবাচক। তারপরে ছেলেটি দৌড়ায়। দৌড়ানো একটা কাজ। কেমন ভাবে দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে, দ্রুত। তাহলে এই কেমন ভাবে, কখন, কোথায়, এটা মনে রাখবে। কেমন ভাবে, কখন, কোথায়, কখন, কোথায়, এগুলো হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ হবে। এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তো ক্রিয়া বিশেষণ পাবো। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? অর্থাৎ দেখো মন দিয়ে লেখাপড়া করা দরকার, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ ক্রিয়াজাত হবে। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। বনামটা হচ্ছে কি? এখানে অনুসর্গ হবে। বনামটা কি? অনুসর্গ কোনটি? বনাম। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বাক্যে বনাম কি? বনাম হচ্ছে অনুসর্গ। চা না হয় কফি খান। হয় চা, না হয় কফি, এটা হচ্ছে বিকল্প। চায়ের বিকল্প কফি, লালের বিকল্প নীল। বিকল্প যোজক রয়েছে কোনটিতে? বিকল্প যোজক। অর্থাৎ চা না হয় কফি খান, এটা। অর্থাৎ চায়ের বিকল্প হচ্ছে কফি। সাপেক্ষ যোজক আছে কোনটিতে? সাপেক্ষ। যদি রোদ ওঠে তবে রওনা দেব, একটা সাপেক্ষ ভাব এখানে বোঝাচ্ছে। যত পড়ছি ততই নতুন করে জানছি। তাহলে দেখো যে যত, তত, যে সে, যারা তারা, যিনি তিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ। লাল বা নীল কলমটা আনো। লাল বা নীল, এটা দেখো বিকল্প যোজকের মধ্যে যাব, হয় লাল বা হয় নীল, যে কোনো একটা। সম্বোধন আবেগ রয়েছে কোনটিতে? এই যে ওগো,
তোরা জয়ধ্বনি কর, ওগো বলে সম্বোধন করছি এবং সম্বোধন পদের পরে কমা বসে, এটা মনে রাখবা। নিচের কোনটি অলংকার আবেগ? এই যে যাগ্গে ওসব কথা এখন থাক, এটা হচ্ছে অলংকার আবেগ হবে। দৌড়, এ কথা কি বলতে আছে? এই দৌড় কোন ধরনের? এটা অলংকার আবেগ হবে। কি হবে? অলংকার আবেগ। যাগ্গে ওসব কথা এখন থাক, কি হবে? অলংকার আবেগ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের সাথে দিয়েছি এবং কিভাবে মনে রাখবা তার শর্টকাট টেকনিকও দিয়েছি। যেগুলো স্লাইডে লিখে দিয়েছি সেগুলো খাতায় নোট করবা, অবশ্যই পোস্ট করবা এবং এইখান থেকে তোমরা 2 বা 3 মার্ক বা 4 মার্কও কমন পেতে পারো। অর্থাৎ মূল বইয়ে যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো গুরুত্ব সহকারে পড়বা। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে এবং এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি মূল বইকে প্রাধান্য দাও।